এবার আসি তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের খবরে। আরো অ্যাকাউন্ট ফ্রিজ, 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো বিধাননগর কমিশনারেট। তৃণমূলের 12টি অ্যাকাউন্ট ফ্রিজ বিধাননগর কমিশনারেটের। অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, তৃণমূল কংগ্রেসের আরো 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বিধাননগর কমিশনারের তরফে। বিধাননগর কমিশনারের সদস্যদের তরফে এই 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং সেখানকার যে লেনদেন বা আর্থিক লেনদেন সমস্তটা কিন্তু এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা নতুন তৃণমূল মন্ত্রী তাদের তরফে কিন্তু অ্যাকাউন্টগুলো সম্পর্কে ট্রানজাকশন সম্পর্কে তারা সন্দেহ প্রকাশ করে বিধাননগর কমিশনারেটের কাছে তারা কিন্তু অভিযোগ করেছে। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে প্রথমে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল এবং সেই বিধাননগর কমিশনারেটের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে আমরা দেখেছি। দুদিন আগে পুলিশ তরফে একাধিক জায়গায় অভিযান চালানো হয়। এভিয়েশন প্রাইভেট লিমিটেড সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ট্রানজাকশন হবে 160 কোটি যে ট্রানজাকশন সেগুলো সমস্ত কিন্তু ইডি স্ক্যানারে রয়েছে। এবার বিধাননগর কমিশনের সূত্রে যেটা খবর যে আরো 12টি ব্যাংক অ্যাকাউন্ট তারা ফ্রিজ করেছে, সেখানে প্রায় হাজার কোটি টাকা সেখানে রয়েছে। আমাদের কিন্তু প্রাথমিকভাবে তারা জানাচ্ছেন। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু আরো চাপে তৃণমূল কংগ্রেস, কারণ এর আগে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। গতকাল কলকাতা হাইকোর্টে একটা অবজারভেশন রয়েছে, সেখানে প্রাক্তন বিচারপতি নিয়োগ করা হয়েছে, যার অনুমতি নিয়ে 3টি অ্যাকাউন্টের থেকে তারা ট্রানজাকশন করতে পারবে এবং সমস্ত ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু যে 3টে অ্যাকাউন্ট কালকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে 3টে অ্যাকাউন্ট থেকে তারা ট্রানজাকশন বা লেনদেন করতে পারে, সেখানেও কিন্তু বেশ কিছু শর্ত আরোপ করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। সব মিলে কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে চাপে তৃণমূল কংগ্রেস। ওকে। আদালত করা অভিষেকের মামলা খারিজ। 15ই জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ম্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। অভিষেককে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, আদালতের তরফ থেকে কি করা মনোভাব, কি নির্দেশ? দেখো, সাম্প্রতিক সময়ে 4 মে রাজ্যে পালাবদলের পর বড় মেজো ছোট সেজো নানান তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তারা কলকাতা হাইকোর্টে এসছে, কখনো রক্ষা কবচ বা বিভিন্ন মামলা নিয়ে। কিন্তু এই কমাসে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের যেভাবে পর্যুদস্ত হতে হয়েছে আদালতে, এরকমটা সম্ভবত কাউকে হতে হয়নি। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ব্ল্যাঙ্কেট প্রোটেকশন পেয়েছিলেন কলকাতা হাইকোর্ট থেকে। ডিজে মন্তব্য করা মামলায় ভোটের প্রচার চলাকালীন তিনি যে মন্তব্য করেছিলেন, সেক্ষেত্রে সেই রক্ষা কবচ পাওয়ার একটা শর্ত ছিল তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তে সহযোগিতার অর্থ তদন্তকারীরা যেমনটা বলবে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এফআইআর করবে। কিন্তু 2টো ডেট ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে, এখনও গলার স্বরের নমুনা পায়নি এক্ষেত্রে সিআইডি বা তদন্তকারী সংস্থা। এই অবস্থায় ওই মন্তব্যগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই করেছেন এমনটা দাবি করে নতুন করে তার কণ্ঠস্বর নেওয়ার প্রয়োজনীয়তা কী, তাই এই সিদ্ধান্তটা অর্থাৎ বিধাননগর আদালতের সিদ্ধান্তটা চ্যালেঞ্জ করে তিনি মামলা দায়ের করেন। সেই মামলা আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি শটান খারিজ করে দেন। খারিজ করে দেওয়ার পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন তদন্তে অসহযোগিতা হচ্ছে, এটা যদি চলতে থাকে হয় তিনি রক্ষা কবচ প্রত্যাহার করে নেবেন, নতুবা তাকে ইমিডিয়েট গলার স্বর যেমনটা তদন্তকারীরা বলছেন দিয়ে আসতে হবে। এই অবস্থায় আর কোনো রকম সময় নষ্ট না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলাটি খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। 15ই জুলাই দুপুর 12টা সময় নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই সময় বিধাননগর আদালতে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে তাকে গলার নমুনা দিয়ে আসতে হবে, এমনটাই আদালতের কড়া নির্দেশ। এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রিমিনাল ডিভিশনের যে মামলাটি ছিল সেটাও খারিজ করে দিয়েছে আজ আদালত। বেশ। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পঝম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করব আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়
অভিষেককে এড়িয়ে যাওয়ার জন্য উনি কেন বারবার হাইকোর্টে যাচ্ছেন এটা আমাদের বোধগম্য হচ্ছে না। যেটা আরো আমাদের সবথেকে বড় অবাক লাগছে, আজও বিধাননগর এসডিএম কোর্টে ওনার আইনজীবী পর্যন্ত এসে দাঁড়ান। এটার মানে দাঁড়াচ্ছে বিধাননগর এসডিএম কোর্ট তাকে উনি অবজ্ঞা করছেন। আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি, উনি আসছেন না। অভিষেক ব্যানার্জি এই যে ভয়েস স্যাম্পেল দিতে চাইছেন না, ওনার মনের একটা ভয় রয়েছে যদি এই ভয়েস স্যাম্পেল ইডি বা অন্য কোনো এজেন্সি ওনার অন্য কোনো দুর্নীতির কেসে সেটাকে যদি ম্যাচ করায়, ওই ভয় উনি আসতে চাইছেন না। অ্যাকচুয়াল উনি ভয়ে রয়েছে, আর কিছু। অভিষেককে হাইকোর্টের তীব্র ভর্ৎসনা, রক্ষা কবচের পরও সহযোগিতা করছেন না, এমনটাই পর্যবেক্ষণ কোর্টের। একই ধরনের আচরণ, কণ্ঠস্বরের নমুনা না দিলে রক্ষা কবচ প্রত্যাহার। আরো বিস্তারিত জানবো এই পয়েন্টে। প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যে 21শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্ষেত্রে মামলাকারী হিসেবে তাকে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং তার শর্ত ছিল তদন্তে সহযোগিতা করতে হবে। এর পাশাপাশি তিনি দেশ ছেড়ে বেরোতে পারবেন না আদালতে অনুমতি ছাড়া। তদন্ত সহযোগিতার অর্থ কী, এই বিষয়টি বারবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের কাছ থেকে তার ব্যাখ্যা জানতে চান, এবং যে ব্যাখ্যা আসে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি রুষ্ট হন এবং তিনি বলেন এটা কার্যত অভিযুক্ত হিসেবে তিনি যে আচরণ করছেন এই তদন্ত নিয়ে তদন্তকারীদের সাথে আদালতের সাথে, কার্যত সেটা কিন্তু তদন্তে অসহযোগিতার সামিল। ইমিডিয়েট গলার কণ্ঠস্বর তদন্তের সহযোগিতার প্রশ্নে ধিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, নচেত ওই রক্ষা কবচ যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট জারি করেছিল, সেই রক্ষা কবচ কিন্তু প্রত্যাহার করবে। একই সঙ্গে বিচারপতি এটাও বলেন যে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়ার পরেও যদি তদন্তে অসহযোগিতা হয় তার খেসারত কিন্তু তাদের দিতে হবে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তি হিসেবে এর জন্য দায়ী নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যে প্যানেল, আইনজীবী হিসেবে তারাই ব্যর্থ আদালতের যে নির্দেশ সেই নির্দেশটি বুঝতে। এরপরই কার্যত এই নির্দেশ জারি করা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দিষ্টভাবে গলার স্বর দেওয়ার জন্য আদালতমুখী করার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে মুখী করার নির্দেশ জারি করে দেন বিচারপতি ভট্টাচার্য। বেশ, হাইকোর্ট তো অনৈতিক কোনো কার্যকলাপকে সমর্থন করবে না। আইন তো আইন মোতাবেক, মানে বিষয়গুলি রেকর্ডেন্স উইথ ল চলতে গেলে তো বেআইনি কোনো কিছু হতে পারে না। এদের সমস্ত অনৈতিক দাবি দাবা পুলিশ মানতে পারে, কোর্ট থোড়ি মানবে। মানে এতদিন পুলিশ মানতে যখন ওদের সরকার ছিল, এখন সমস্ত প্রশাসন, কোর্ট সমস্ত নিরপেক্ষভাবে চলবে। তো যার জন্য যা করতে হয়, কত ভয় কি আছে? যদি কোনো ভয়েস স্যাম্পল যদি টেস্ট হয় তো ভয় কি আছে? ডিজে বাজারে বলবে, করবে, কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। তো যদি আমাদের সরকার না হতো আজকে অন্তত 50,000 লাশ পড়ে যেত এই মন্তব্যের জন্য। আইনের ঊর্ধ্বে কেউ নয়। কেউ যদি মনে করেন আইনের ঊর্ধ্বে, তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন। উনি যে ধরনের মন্তব্য করেছে, যে ধরনের অশান্তি তৈরির বাতাবরণের মতো উনি বক্তব্য রেখেছে, এটারও আইনের আয়ত্তে আনা উচিত বলে আমি মনে করি। যেহেতু হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে ওনার কণ্ঠস্বর পরীক্ষা করা উচিত বলে আমি মনে করি। এবার এখানেও একটা পয়েন্ট আছে, তিনি কণ্ঠস্বরের নমুনা দেবেন, তবে একটা কন্ডিশন আছে, ডিম না ছোড়া হয় যেন, এমনটাই আরজি অভিষেকের আইনজীবী। নমুনা দিতে আসার সময় নিরাপত্তার আবেদন অভিষেকের, কথা বলবো। অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখুন, এই মামলায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে কার্যত ল্যাজে গবরা অবস্থা তাদের, এবং বিচারপতির পরপর প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছেন তারা, সেই মুহূর্তে তারা একটি কাতর কণ্ঠে তারা একটি প্রেয়ার রাখেন, আবেদন রাখেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কোনো রকম ডিম যেন না ছোড়া হয়, এটা আদালত সুনিশ্চিত করুক, বা এই ধরনের হেনস্থা যাতে না হয় সেটা বন্ধ করার জন্য আদালত একটু হস্তক্ষেপ করুক। তারা মামলা প্রত্যাহার করে নিচ্ছে। এই অবস্থায় বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যে ডিম ছোড়াটা কখনই কাঙ্ক্ষিত নয়, এবং রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান যে ডিম ছোড়া নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ইতিমধ্যে একটি নির্দেশ ইতিমধ্যে এসে গেছে এই বিষয়টি বরদাস্ত করা হবে না বলে। এরপরই কোর্টে অর্থাৎ বিধাননগর আদালতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন গলার স্বর দিতে, সেই কোর্টে প্রবেশ বা প্রস্থান, এই দুই সময়তেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখতে হবে, এবং তিনি যাতে হেনস্থার শিকার না হন
তার উদ্দেশ্যে, অভিষেকের উদ্দেশ্যে কোনো ডিম যেন তার কপালে বা গালে বা শরীরে না পড়ে, বেশ। কোনো বস্তু যাতে তার দিকে নিক্ষিপ্ত না হয় সেটা ওকে, পুলিশের নির্বাচনী পর্বে, প্রচার পর্বে তার এই ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণেই তার বিরুদ্ধে মামলা। এবং আমরা দেখেছিলাম বিচারপতি বারবার বলেছিলেন তদন্তে যেন সহযোগিতা করা হয়, কোনো কড়া ব্যবস্থা নেওয়া হবে না, কঠোর পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা। কথা বলবো এই মুহূর্তে সন্তু পান, তারকেশ্বরের বিধায়ক রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পেয়েছিলেন, কিন্তু বিচারপতি একই সঙ্গে এটাও বলে দিয়েছিলেন তদন্তে সহযোগিতা করতে হবে, কিন্তু তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে চাইছেন না। তিনি বললেন দেবেন, কিন্তু কি শর্তে? যাতে ডিম না ছোড়া হয়। দেখুন, ওনার যে অধ্যত্ব ছিল এবং আমাদের এই জেলাতে এসে উনি যে অধ্যত্ব দেখিয়েছিলেন, সেই অধ্যত্বের কিন্তু বিচার ভগবান করছেন, জনতা করছেন, এবং কত দেখছেন যে অধ্যত্ব কি পর্যায়ে গিয়েছে। উনি তদন্তে সহযোগিতা করেননি, এর আগে বহুবার আমরা দেখেছি, কিন্তু ওনার যে এই মুহূর্তে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিচার বিশ্লেষণ মানুষ করছেন এবং দেখে সত্যিই বাংলার মানুষ খুব বিরক্ত যে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি এখানে বলেন যে আপনার রেজাল্টের পর ডিজে বাজবে, মানুষের লাশ বেরোবে, সেই ব্যক্তির সম্পর্কে বলা মানেও রুচিতে বাজছে। তিনি পকেটে হাত ঢুকিয়ে দীর্ঘক্ষণ প্রেস কনফারেন্স করেন, কিন্তু প্রশ্ন করলে তিনি পাল্টা প্রশ্ন করা শুরু করে দেন। তিনি বলেন কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস, কোনো কথাই তৃণমূল রাখে না। চুরি দুর্নীতির শিরোমণি যে ব্যক্তি, সে ব্যক্তি কোর্টের কাছে যা, কোর্ট যা বিচার দেবে সেই বিচারের দিকে গোটা বাংলার মানুষ চেয়ে আছে, এবং গোটা বাংলা মানুষ চায় যাতে চোর, ডাকাত, খুনিদের জায়গা ঘর না হয়, শ্রীঘর হয়। বেশ।